নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বিপক্ষের সামনে ভয়ঙ্কর শক্তিশালী এক সেনা তৈরি করে ফেলেছেন নরেন্দ্র মোদী। তাই আগামী দিনে লোকসভা নির্বাচনে ভয়ঙ্কর এক পরিণতির দিকে এগোচ্ছে কিন্তু বিরোধী পক্ষের সবাই। আসলে এই ভয়ঙ্কর যে সেনা তৈরি করেছেন নরেন্দ্র মোদী, সেটা দেখলে বা জানলে আপনি চমকে যাবেন। কারণ নরেন্দ্র মোদী যে কাজটা করতে চলেছেন সেটা একবার পুরোটা দেখলে আপনি বুঝে যাবেন যে আগামী দিনে ঠিক কি হচ্ছে। কাউকে আপনাকে আর বোঝাতে হবে না। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আগামী 2024 লোকসভা নির্বাচন, এই নির্বাচন যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এটা যেন সেই গীতার মানে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটার মতোই, যেখানে ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামেকা পাণ্ডবাস্য কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ এটা যেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়ে গেছে, যেখানে বিপক্ষের সেনা কে আছে, কে পক্ষের আছে, এই সব নিয়ে জানার আপনারও দরকার আছে। কারণ আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনটা অনেকটাই ধর্মযুদ্ধ হতে চলেছে। কেন বলছি? খুব ভেবে বলছি। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে লড়াইটা হবে মানে 2024 লোকসভা নির্বাচন, তার আগে এই যে সমস্ত দলবদ্ধ হয়েছে লোকেরা, মানে ইন্ডি জোটের কথা বলছি, তাদের লক্ষ্য কি? মোদীকে সরানো, তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মকেও আঘাত করা। আমি কেন বলছি? আসলে উদয়নিধি স্টালিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। উদয়নিধি স্টালিনের পাশে কিন্তু সবাই দাঁড়িয়েছিলেন, কেউ বিরুদ্ধে যায়নি। অর্থাৎ কেউ বলেননি যে উদয়নিধি স্টালিনের এই বলার জন্য ক্ষমা চাইতে হবে। আসলে উদয়নিধি স্টালিন চেয়েছিলেন হিন্দু ধর্মকে খতম করার কথা, মানে তিনি বলেছেন আর কি, হিন্দু ধর্ম হচ্ছে বা সনাতন ধর্ম হচ্ছে অনেকটা ওই ডেঙ্গু ম্যালেরিয়া এই টাইপের, এদেরকে সমূলে বিনাশ করতে হবে। এরপরে কেউ কিছু বলেনি এবং আমরা দেখেছি এটা নিয়ে উল্টে মল্লিকার্জুন খার্গের ছেলে পর্যন্ত সাথ দিয়ে দিয়েছে, মানে ওই টাইপের কথা বলেছে। আবার সীতারাম ইয়েচুরি সেও পর্যন্ত সাথ দিয়েছে, মানে কেউ বিরুদ্ধে যায়নি। আর আপনি দেখেছেনও যে এই রাজ্যে কিভাবে ইকলাখ উত্তরপ্রদেশে বললে গরুর মাংস খেয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বোঝায় যে সনাতন ধর্মে আঘাত করাটা কোনো ব্যাপার নয়, আসল কাজ হচ্ছে মুসলিম ভোটটা আমাকে পেতে হবে। তাই সনাতন ধর্মকে আঘাত দেওয়ার চেষ্টা করা সিপিএম, মাথায় হিজাব পরে মাঝে মাঝে বক্তব্য রাখা, কে কি খাবে, দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হবে, এই সমস্ত কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস, সবাই মোটামুটি মিলেমিশে এক যে সনাতন ধর্মের বিরুদ্ধে বলা এই উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে কেউ যাব না। এমনকি মা কালীকে মাংস খায়, মদ খায় বলা মহামিত্র সাদরে আমন্ত্রিত হয় তৃণমূলের অন্দরে, এবং শিব ঠাকুরের মাথা মানে শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানো ছবি পোস্ট করা সায়নী ঘোষও যুব নেত্রী হয়। কাজেই লড়াইটা কিন্তু ধর্মীয়ভাবে দেখতে গেলে হবে, ধর্মীয়ভাবেও হয়ে গেছে। অর্থাৎ সনাতন ধর্মকে যেন বিনাশ করার চেষ্টা। দক্ষিণ মানে সাউথের দিকে আপনি দেখুন, সেখানে কিন্তু লাগাতার চলছে একটাই কথা, যে সনাতন ধর্মকে শেষ করার কথা। সনাতন ধর্ম যদিও সাউথের দিকে ভালোভাবে ভয়ঙ্করভাবে রয়েছে, তবুও এই উদয়নিধি স্টালিনের মতো লোকেরা বেশ কিছু জায়গায় প্রশ্রয় পায়। এমনকি কেরালা, সেখানেতেও এই কমিউনিস্টদের লোক, মানে কমিউনিস্ট যারা আছে আর কি, তাদের প্রশ্রয়ে বহু মানুষ মন্দিরে আক্রমণ করা থেকে শুরু করে সবই করে। অর্থাৎ আমরা দেখি, কিন্তু আমরা চুপ করে সহ্য করি, কারণ আমরা দেখি বলি না, কারণ আমাদের ঝামেলায় জড়িয়ে লাভ কি। কিন্তু আমরা যখন 2024 লোকসভা নির্বাচন আসছে, তখন কিন্তু বুঝি যে এই নির্বাচনটা অ্যাকচুয়ালি সনাতন ধর্মকে শেষ করার জন্য লড়াই। তাই ধর্মক্ষেত্র যেন হয়ে গেছে 2024 লোকসভা। সেই ধর্মক্ষেত্রে লড়াই লড়ার জন্য রাজা হওয়া, অর্থাৎ নরেন্দ্র মোদী, যাকে আমি বলি সাধারণত সন্ন্যাসী রাজা। অনেকে আমার সঙ্গে বলেন যে ডিফার করতে পারেন, কারণ আপনার মন আমার মন আলাদা হতেই পারে। আমার মনে হচ্ছে তাকে বলার, যোগীকে তো সন্ন্যাসী রাজা বলা যেতেই পারে, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমি বলেছিলাম। তো সেই সন্ন্যাসী রাজা হওয়া নরেন্দ্র মোদী তার দল বা টিম তৈরি করেছেন, যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং যেটা বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে আমি যে কথাটা বললাম, মানে ধর্মযুদ্ধ
সেটা অবশ্যম্ভাবী। মানে মানে ধর্মের জন্য লড়াই, মানে আমি বলছি না কিন্তু ধর্মযুদ্ধ মানে এই ধর্ম ওই ধর্মের সঙ্গে লড়াই লড়বে না, সনাতন ধর্মকে রক্ষা করার লড়াই লড়বে কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদীর এই সেনারা। এবার আমি আপনাদের বলছি কেন ভয়ঙ্কর শক্তিশালী টিম তৈরি করেছে বা সেনা তৈরি করেছে নরেন্দ্র মোদী। আমি বলছি নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপ যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝে যাবেন যে নরেন্দ্র মোদী যে টিমটা তৈরি করে ফেলেছেন না, খুব ভয়ঙ্কর। 50 থেকে 60 এই বয়সের মধ্যেই সমস্ত নেতাগুলো ঘোরাফেরা করছে, মানে তারা এবার লড়াইয়ে নামবে 2024-এ নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য। 50 থেকে 60, খুব বেশি হলে একটু বেশি, কিন্তু ম্যাক্সিমামই এর মধ্যেই রয়েছে, কেউ 50-এর নিচেও রয়েছে। এই যে টিমটা তৈরি করেছেন নরেন্দ্র মোদী, সেই টিমটা আমি আপনাকে বলছি খুব ভালো করে ভাববেন, দায়িত্ব নিয়ে বলছি, ভালো করে ভাববেন, প্রত্যেকটা পয়েন্টকে ঠান্ডা মাথায় ভাববেন। আমি যে কথাগুলো বলছি মানে কেন বলছি। প্রথম আপনি দেখুন নরেন্দ্র মোদী যাকে তৈরি করেছেন তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, লড়াকু নেতা যোগী, এবং তার যে সিদ্ধান্ত, বলিষ্ঠ সিদ্ধান্ত আমরা দেখেছি, এবং তার যে হিন্দুত্বের আবেগ, সেটা আমি মনে হয় না আপনাদের আর বোঝাতে হবে বলে, বোঝানোর কোনো দরকারই নেই। কারণ তার এই আবেগ, তার এই লড়াই করার মানসিকতা, তার যে প্রশাসনিক ক্ষমতা বুঝিয়ে দিয়েছে যে যোগী আদিত্যনাথ অ্যাকচুয়ালি কি। তাকে কে নিয়ে এলো? নরেন্দ্র মোদী, তাই তো? নরেন্দ্র মোদীর হাতের প্রথম সেনা, মানে সেনাপতি, এরা তো সেনা নয়, এরা সেনাপতি হয়। একটা সেনাপতির নাম বললাম যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশে লড়াই লড়বেন মোদীকে জেতানোর জন্য। এবার আপনি চলে যান একদম পূর্ব দিকে, হেমন্ত বিশ্ব শর্মা, আসামে। হেমন্ত বিশ্ব শর্মা মানে তিনিও কিন্তু একদম মুখ্যমন্ত্রী হিসেবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি সিদ্ধান্ত নেন। তিনি বলেন মিয়া ভোট আমার চাই না, লাগবে না, এটা হেমন্ত বিশ্ব শর্মা বলতে পারেন। এবং তিনিও বহু জায়গায় বহু কিছু গুঁড়িয়ে দিয়েছেন এবং তিনি কাউকে পরোয়া করেন না, যার জন্য আসাম এখন খুব ঠান্ডা এবং আসাম খুব ভালো আছে। তারপরে আপনি চলে আসুন ত্রিপুরা। ত্রিপুরাতে বিপ্লব দেব থেকে শুরু করে মানিক সাহা, কে নেই? প্রত্যেকে কিন্তু রেডি হয়ে রয়েছেন লড়াই লড়ার জন্য, এবং তারা প্রত্যেকেই যোদ্ধা, এবং তারা প্রত্যেকেই হিন্দু ধর্মকে বাদ দিয়ে কিছু নেই। আসাম থেকে আপনি চলে আসুন ত্রিপুরা হয়ে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে আপনি দেখলেন মোহন যাদবকে করা হলো। শিবরাজ সিং চৌহান তো ছিলেনই, কিন্তু সেখানে মোহন যাদবও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি তরোয়াল খেলা থেকে শুরু করে সবকিছুতে পারদর্শী কুস্তিবীর এবং কট্টর হিন্দুত্ববাদী মোহন যাদব, তাকে সামনে আনা হলো মুখ্যমন্ত্রী হিসেবে, অর্থাৎ মধ্যপ্রদেশের জায়গায় লড়ার জন্য কিন্তু তৈরি করা হলো। এবার মধ্যপ্রদেশের পরেই আপনি দেখুন ছত্তিশগড়ে যিনি হলেন তিনি কে? তিনি হচ্ছেন বিষ্ণুদেও সাই। বিষ্ণুদেও সাইয়ের পরিচয় দিতে গিয়ে আমি আপনাদের বলেছিলাম ইনিও কিন্তু কট্টর হিন্দুত্ববাদী হতে পারেন। শিডিউল কাস্ট কেউ হতে পারেন, কায়স্থ কেউ হতে পারেন, ওবিসি কেউ হতে পারেন, ব্রাহ্মণ, কিন্তু এরা প্রত্যেকে কিন্তু কট্টর হিন্দুত্ববাদী। মানে যাদের নামগুলোই বলতে বলতে যাচ্ছি, এদেরকে কাস্টে ফেলবেন না, এদের ফেলুন হিন্দুত্ববাদী। তো হিন্দুত্ববাদী নেতা বিষ্ণুদেও সাই। এরপরে যে নবনিযুক্ত আরও একজন হলেন ভজনলাল শর্মা, রাজস্থান। সেখানে তিনিও কিন্তু কট্টরবাদী বলেই পরিচিত। আবার সেখানে আবার বালকনাথ যোগী আর একজন যোগী আছেন, পরপর দুটো যোগীও আছে। মানে সেখানে জায়গাটা সামলানোর জন্য এই ভজনলাল শর্মা অর্থাৎ হিন্দুত্ববাদী আরও একজন নেতা। এরপর আপনি ওখান থেকে চলে যান উত্তরাখণ্ডে গেলে দেখবেন আপনি কাকে পাচ্ছেন? পুষ্কর সিং ধামিকে। পুষ্কর সিং ধামি কিন্তু হিন্দুত্ববাদী, এবং তার যে জায়গাটা তৈরি হয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর। সেটা হচ্ছে উত্তরাখণ্ডে এই যে টানেল ট্র্যাজেডি হলো না, সেদিন তিনি তাদের পাশে, মানে শ্রমিকদের পাশে থেকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি করতে পারেন। তার একটা ছবি কিন্তু দারুণভাবে মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। এখান থেকে আপনি সোজা চলে যান পশ্চিমে। আপনি গুজরাটকে বাদ দিন, কারণ গুজরাটে নরেন্দ্র মোদীর জায়গা, সেটা ভাবার জায়গা নেই, সেখানে বহু তাবড় নেতা আছে। আপনি সোজা চলে যান একদম মহারাষ্ট্রে গেলে কাকে পাবেন? দেবেন্দ্র ফডনবিস। আচ্ছা, তার মধ্যে হিন্দুত্ব বাদ দিয়ে কোনো কিছু আছে দেখেছেন? কোনো কম্প্রোমাইজ নেই। তার সঙ্গে আবার জুটে গেছে কিন্তু একনাথ শিন্ডে হচ্ছেন সেই মুখ্যমন্ত্রী যিনি কিন্তু উদ্ধব ঠাকরেকে ছেড়ে দিয়েছেন শুধুমাত্র হিন্দুত্বের জন্য। অর্থাৎ হিন্দুত্বের ব্যাপারে কোনো কিছু নেই, মানে কোনো কম্প্রোমাইজ নেই, কম্প্রোমাইজহীন। এই একনাথ শিন্ডে বুঝিয়ে দিয়েছে যে সেখানে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস কিন্তু দারুণ লড়াই লড়বেন মোদিজির জন্য। আর যদি দেখেন শুধু একনাথ শিন্ডেকে বাদ দিলে দেবেন্দ্র ফডনবিস, তিনি কিন্তু কট্টর হিন্দুত্ববাদী, এবং সেখানে
হিন্দুত্ববাদী ঢেউ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে ঢেউ উঠে গেছে পুরো মহারাষ্ট্র জুড়ে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবেন নরেন্দ্র মোদী সেনাতে, মানে এই যে মোদীর যে টিম, সেই টিমেতে আরও একজনকে নিয়ে আসা হয়েছে। যদিও সেই রাজ্যটা বিজেপি জেতেনি, কিন্তু যিনি জিতেছেন তিনিও কিন্তু খুব ভয়ঙ্কর। তিনি হচ্ছেন টি রাজা সিং। আমি আপনাদের প্রথম থেকে বলেছিলাম যে টি রাজা সিং জেতার খুব দরকার আছে। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন দেখবেন কিভাবে চক্রান্ত করে টি রাজা সিংকে হারানোর জন্য সবাই এক হয়েছিল। তা সত্ত্বেও জিতেছেন, মানে হিন্দুদের প্রবল ভোট, এবং হিন্দুত্ববাদী ছাড়া কোনো কথাই নেই তার মুখে, টি রাজা সিং। অর্থাৎ কেউ বলেন টাইগার রাজা সিং, কেউ বলেন ঠাকুর রাজা সিং। অ্যাকচুয়ালি নাম তার ঠাকুর রাজা সিং, কিন্তু সবাই তাকে টাইগার রাজা সিং বলে। সত্যি বাঘের মতো করেন তিনি। ওবেসি নাকি ওবেসি ব্রাদার আছে না, ওবেসি ভাই, দুই ভাই, আকবরউদ্দিন ওবেসি, আসাদুদ্দিন ওবেসি, এদের সাম্রাজ্যকে কার্যত গুটিয়ে দেয় এটি রাজা সিং। এবং তার দাপট তেলেঙ্গানায় পরিষ্কার বোঝা যায়, যার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়ার পরেও ফিরিয়ে নিয়ে আসেন নরেন্দ্র মোদী। কারণ মোদীর অঙ্গুলি হেলন ছাড়া কোনো কিছু হতে পারে না, কাজে মোদী তাকে তুলে নিলেন। ইনিও একটা কিন্তু জায়গা। আপনি ওখান থেকে ঘুরে সোজা আমাদের রাজ্যে চলে আসুন, পশ্চিমবঙ্গ। আমি 8 জনকে বলে দিলাম, কিন্তু 9 নম্বর হচ্ছে এই রাজ্যে আরও একজনকে কিন্তু প্রজেক্ট করা হয়েছে, যার দিকে কিন্তু লক্ষ্য বা নজর একদম কেন্দ্রের আছে, এবং যাকে বা যার ওপর ভরসা করছে খুব বেশি কেন্দ্র, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আগে কি ছিলেন এটা নিয়ে আপনি বিচার করতে যাবেন না, কারণ হিমন্ত বিশ্ব শর্মা আগে কি ছিলেন বিচার করলে আপনি পাবেন উল্টো। শুভেন্দু অধিকারী আগে কি ছিলেন আর এখন কি? এখন শুভেন্দু অধিকারী যেটা আছে সেটা হচ্ছে একজন সনাতন ধর্মের মূর্ত প্রতীক এবং বলিষ্ঠ পদক্ষেপ। সব জায়গায় তিনি বলেন যে ভোট আমার চাই না, এরা আমাকে ভোট দেয়নি, আমার ওদের ভোট চাই না। এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার কাটছাট ভাবে বলতে পারেন, একদম কাটছাট, একদম পুরো কি বলবো, মানে খুব ভালো লাগে আমার শুভেন্দু অধিকারী এই কথাগুলো, বক্তব্যগুলো একদম বলতে পারেন কট্টরবাদী। এবং তার উপরে ভরসা করছে কিন্তু কেন্দ্র বিজেপি, অর্থাৎ মোদির টিম, মোদির এই সেনা। মানে আমি 9 জনের নাম বললাম, এছাড়া তো বিভিন্ন জন আছেই, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন যান প্রাণ দিয়ে লড়বে, কিন্তু এই 9টা নাম আপনাকে ভাবাবে। বাংলার বুকে শুভেন্দু অধিকারী ভূমিকা কি বা কতটা হতে পারে, এটা আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন। সিপিএম করুন, কংগ্রেস করুন, বা তৃণমূল করুন, বা অন্য কোনো দল করুন, সবাই এক বাক্যে স্বীকার করবে যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্যকে পুরো নাড়াচাড়া করে দিয়েছে বা নাড়িয়ে দিয়েছে একা শুভেন্দু অধিকারী। লাগাতার আক্রমণ। দেখুন, আমি বলছি না বিজেপি সব কর্মীরা পাচ্ছেন, এটা বলছি না, কিন্তু একটা মাথা তো চাই, আর সেই মাথাটা হচ্ছে এখানে শুভেন্দু অধিকারী। আমি প্রত্যেকটা ক্ষেত্রে যে নামগুলো বললাম না, এরা মাথা, এরা লড়াই লড়বে। আপনি কি ভাবছেন শিবরাজ সিং চৌহান লড়বে না? তারা তো লড়বেই, মানে তারা তো লড়বে। এই যে ছাকা 8-9টা মাথা, এরা কিন্তু আগামী লোকসভায় 2024 লোকসভায় ভয়ঙ্কর লড়াই লড়বে, আর সেটা অবশ্যই সনাতন ধর্মের জন্যই। আর সনাতন ধর্মকে শেষ করতে চাওয়ার ইচ্ছা রাখা ইন্ডিজোটের মাথাগুলো, মানে যারা আছে আর কি, তারা মোটামুটি এই ভয়ঙ্কর সেনাগুলোর সামনে দাঁড়িয়ে, মানে সেনাপতিগুলোর সামনে দাঁড়িয়ে কার্যত দিশাহারা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একা শুভেন্দু অধিকারীকে সামলাতে পারেন না, হিমন্ত বিশ্ব শর্মাকে সামলানো তো আসামের কেউ ভাবতেই পারে না। উত্তরপ্রদেশে যোগীর কথা শুনলে অন্য যে কোনো রাজ্যের লোকেরা ভাবে এ যদি যায় সেখানে সে জিতিয়ে দেবে দলকে, মানে বিজেপিকে। সব জায়গায় সর্বত্র এই নামগুলো আপনি ভালো করে খেয়াল করে রাখবেন, এবং আমার কথা আপনি 2024 লোকসভা নির্বাচনে পরে মিলিয়ে নেবেন যে টোটাল ভোটটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে, কিভাবে হতে চলেছে। এটা ছিল আমার পুরোটা দেখার পরে, মানে রাজনীতির পুরোটা বিশ্লেষণ করার পরে এই মাথাগুলোকে একের পর এক তোলার পরে তার পরিপ্রেক্ষিতে করা প্রতিবেদন। এবার আপনি বলুন, আমি যে কথাগুলো বললাম সেগুলোর মধ্যে কোথায় ভুল ছিল? হতে পারে আমারও ভুল হতে পারে, কিন্তু আপনি একদম বিশ্লেষণ করে বলে দেবেন যে হ্যাঁ, এই ব্যক্তি এখানে কোনো প্রযোজ্য না, পারবে না। ভালো করে ভেবে বলবেন, আর ভেবে উত্তর দেবেন যে আমি এতটা প্রতিবেদন যে করলাম এর কোথায় কোথায় ভুল আছে। আমারও ভুল হতে পারে, আমি আবারও বলছি, সেটাও বলবেন। আর যদি মনে হয় এই প্রতিবেদনটা ভালো, লাইকযোগ্য, তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, সর্বত্র শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন। জানাবেন যে আগামী দিনের লড়াইটা কিন্তু হতে চলেছে সনাতন ধর্মের অস্তিত্ব টেকানোর জন্য। কারণ যারা জিতে আসার কল্পনা করছে, যদিও জিতবে না, কিন্তু এই ইন্ডিজোটের লক্ষ্য হচ্ছে সনাতন ধর্মকে শেষ করা। কারণ উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। সিপিএম গরুর মাংসকে প্রমাণ করে তারা সেকুলার। এখানে সায়নী ঘোষ, যিনি
শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানোর ছবি পোস্ট করেন, তিনি যুব নেত্রী হন। কাজে সবটা আপনাকে ভাবতে হবে। আমি যে কথাগুলো বললাম, কেন বললাম, কি জন্য বললাম, আশা করি আপনি বুঝেছেন। এরপরে যদি মনে হয় আপনি শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনি হয়তো ভুল করবেন, শেয়ার করবেন, আর কিছু। আর নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব খুব ভালো থাকুন, এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।